প্রিয় প্রণয়নী, লেখনীতে জান্নাত নুসরাত, পর্ব নাম্বার 30। দোতলা বিশিষ্ট বাড়িটি লাল নীল সবুজ ঝাড়বাতি দিয়ে আবৃত। ছাদ থেকে শুরু করে পুরো বাড়ির ভিতর ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে। মেহেদি অনুষ্ঠান উপলক্ষে নুসরাত, আনিকা, মোমো ভিতরে সাদিয়া, সৌরভী আর আরিশা ম্যাচিং কাস্টমাইজ করা ল্যাভেন্ডার কালারের ড্রেস তৈরি করেছে। 6 জন সেম ড্রেস পরে মেকআপ করতে ব্যস্ত। ব্রাইড পার্লারে রেডি হওয়ার জন্য গিয়েছে। আশিকের কোনো ধরনের মেহেদি গায়ে হলুদ অনুষ্ঠান না হওয়ায় মোমো সৈয়দ বাড়িতে চলে আসছে। লুৎফা বেগম নিজের স্বামীর বাসায় রয়েছেন। আশিকের বিয়ে উপলক্ষে তার স্বামীর বাড়িতে অনেক মেহমান তাদের বাসায় আসছেন, তাই তিনি আসতে পারছেন না। তিনি ফোন দিয়ে জানিয়েছে আগামীকাল তো এমনিতেই কনভেনশন হলে দেখা হবে, তাহলে আজ আর এসে কি করবেন। আর টেলরদের বাসায় মেয়ের কাপড় পাঠানো এখনো বাকি রয়েছে, তার সব কাজ পড়ে আছে, এখন পর্যন্ত কিছু গোছাতে পারেনি। মাগরিবের আজানের শেষ হয়েছে কিছুক্ষণ আগে। জায়ানের সাদা রঙের কার সৈয়দ বাড়িতে ফটকে ঢুকতে দেখা গেল। আরিশা উপরতলা থেকে দৌড় দিয়ে নিচতলায় গেল বড় আপুকে এগিয়ে আসার জন্য। ইরহাম আর আহান সবুজ রঙের পাঞ্জাবি পরেছে, আরও স্বাভাবিকভাবে শার্ট আর ট্রাউজার পরে আছে। বাসা সাজাতে আসা লোকদের দেখিয়ে দিচ্ছে কোথায় কোন ফুল লাগাতে হবে। স্ত্রীদের বিয়ের সকল দায়িত্ব এসে পড়েছে আরশের ওপর। রাত 8টার দিকে সাজিদা, শুভ আর শুভ্র আসলো। বাড়ির কর্ত্রীরা মেহমানদের সেবা করতে গিয়ে হিমশিম খাচ্ছেন। কাজ করতে ফুরসত পাচ্ছে না যে একটু গিয়ে রেডি হবেন। জাইন নিজের রুমে দরজা লাগিয়ে বসে আছে। মেহরুন্নেসা সাদা রঙের নতুন শাড়ি পরে ঠুকঠুক করে লাঠির শব্দ করে এদিক থেকে সেদিক হাঁটছেন। ইসরাতকে আরিশার সাথে নুসরাতের রুমে রাখা হয়েছে। ইরহামের রুমে এসে লাঠি গেড়েছে সবাই। ইরহাম কিছুক্ষণ পর পর আসে, আবার চলে যায়। আমাকে একটু ওইটা লাগিয়ে দিবা? নুসরাত ভ্রুকুচকে তাকালো ইরহামের দিকে। আশপাশ চেক করে দেখলো ছেলেদের মাথার মতো কিছু আছে কিনা, কিন্তু কিছুই খুঁজে পেল না। নুসরাত বিরক্ত হয়ে জিজ্ঞেস করলো, কি? ওই যে তোরা মাখিস ওইটা দিয়ে আমি লাগাবো। কোনটা? এক্সাক্ট নামটা বল। তোরা যেটা ঠোঁটে দিয়েছিস ওইটা দিয়ে। আমরা ঠোঁটে লিপস্টিক দিয়েছি, এটা দিয়ে তুই কি করবি? আমি ঠোঁটে মাখবো। বুঝলি না বলদি, আজ আরশ ভাইয়া জায়ান ভাইয়ের ফ্রেন্ড আসবে, মেয়েগুলোকে তো পটাতে হবে। আমি ছাড়া আর কোনো হ্যান্ডসাম পুরুষ আছে নাকি এই বাড়িতে? কিছুটা ভাবসাব নিয়ে পাঞ্জাবির কলার ঠিক করলো ইরহাম। এদিকে লাগিয়ে দেই, যদি মেয়ে পটাতে না পারিস দেখবি আমি তোর কি করি। সৌরভী চ্যাত করে উঠল। নুসরাতকে সাবধান করে বলো, নুসরাত লাগিয়ে দিবি না, এই ইরহামের বাচ্চা তোর একটা হচ্ছে না, আরও লাগবে। শালা খবিস বদমাস, বাল লাগাবি মুখে। এদিকে আয়, আমি লাগিয়ে দিচ্ছি ভালো করে। আরে বউ রাগ করো কেন? আমি তো মজা করছি, এমনি লাগাচ্ছি একটু ঠোঁট গোলাপি করার জন্য। একটু দিচ্ছি যাতে ক্যামেরাম্যান ছবি তুলে যখন ভালো আসে, আমার পরের প্রজন্ম যাতে আমাদের ছবি দেখে আমাকে হ্যান্ডসাম ম্যান বলতে পারে। বুঝেছো জান? আগে বলবি তো, না হলে আজ তোর কি করতাম আমি নিজেই জানি না। নুসরাত নোট কালার লিপস্টিক লাগিয়ে দিল ইরহামকে। ইরহাম লিপস্টিক লাগিয়ে যেতেই আহান দৌড়ে আসলো। তোর আবার কি? আপু আমিও দিব। কি দিবি? ছোট ভাইয়া যা দিয়েছে ভাই তাই। নাম না বললে বুঝবো কি করে? নাম বল। আপু লিপস্টিক। নুসরাত হাহা করে হেসে উঠল। কি বললি আবার বল। আহান মুখ কাদো কাদো বানিয়ে নুসরাতের দিকে তাকিয়ে থাকলো। নুসরাত মেঝেতে বসে আহানকে বিছানায় বসে জিজ্ঞেস করলো, আবার বল কি বলেছিস? আহান বলতে গিয়ে কান্না করে দিল। নুসরাত ঠেসে চুমু খেয়ে আহানের গালে ছোট লিপস্টিক লাগিয়ে দিয়ে ছোটে হালকা চুমু খেলো। নুসরাত বলল, হয়েছে, কান্না করতে হবে না, মেয়েদের মতো সিস কাঁদুনি হয়েছিস। দেখে আয় বড় আপু কি করছে। আহান চোখ মুছতে মুছতে ইরহামের রুম থেকে বের হলো। মেকআপ শেষ হলে গুছিয়ে নেই
হো গুছিয়ে ফেল। রাত 10টার দিকে মেহেদি অনুষ্ঠান শুরু হলো। মেহেদি অনুষ্ঠানের জন্য আলাদাভাবে আরও স্টেজ করিয়েছে যাতে ব্রাইড ফটো সেশন করতে পারে। স্টেজ কিছুটা লাভেন্ডার কালার আর সবুজ কালারের মিশ্রণ। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে কুশন। ব্রাইডের বসার জন্য ডিজাইনিং সোফা আনানো হয়েছে। ক্যামেরাম্যান ব্রাইডের বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তুলছে। কিছুক্ষণ পর পর গ্রুপ ফটো তোলার জন্য ভাই বোন সবাই আসার জন্য বলল ক্যামেরাম্যান। আর ছাদে খাবার চেক করতে এসেছিল সব কিছু ঠিক আছে কিনা, কিন্তু মাঝপথে ক্যামেরাম্যান আরশকে ডাক দিল। আর যেতেই তাকে ইসরাতের পাশে বসে সে দিল। আরশ বিরক্ত হয়ে বলল, আমার অবস্থা দেখেছেন? ঘামে জবজবে, তার মধ্যে ট্রাউজার আর শার্ট পরে আছি। এসব ছবি তো অ্যালবাম করা হবে, আমি এই অবস্থায় ছবি তুলবো? কাপড় চেঞ্জ করে এসে ছবি তুলছি। ভাইয়া, আপনাকে এইভাবে হ্যান্ডসাম লাগছে, কাপড় চেঞ্জ করতে হবে না। মুখে যদি একটু হাসি আনেন তাহলেই হবে, পুরো নায়কের মতো লাগবে। আরশ ইসরাতের ডান পায়ের কাছে বসলো। ইসরাত কিছুটা উঁচু কোশনের উপর বসা। মোমো আর সাদিয়া তার পাশে বসে হেসে তার দিকে তাকিয়ে আছে। ইরহাম আর সৌরভী সবার সামনে শোয়ার মতো করে বসে আছে। ভাইয়া পোজ নিয়ে বসে ব্রাইডের বা পাশে যে আপু বসেছে তার দিকে তাকান। আর আপু, আপনি ভাইয়ার দিকে তাকিয়ে হালকা করে একটু হাসুন। নুসরাত দাঁত কিরমির করে উঠল। একে তার সাথে বসিয়ে দিতে হলো? তার তো এর মুখ দেখলেই রাগ আসে, হাসি আসবে কোথা থেকে? জোর করে মুখ টেনে হাসি বের করে আরশের দিকে তাকালো। আরশ নুসরাতের দিকে তাকালো। চোখাচোখি হতেই নুসরাত চোখ সরে নিল। তখনই ডিএসএলআর ম্যান ছবি তুলল। ডিএসএলআর ম্যান ফটো তোলার পর চিৎকার করে বলল, পারফেক্ট ছবি এসেছে। আরও কিছু গ্রুপ পিক তোলা হলো। ডিএসএলআর ম্যান বলল, আপুরা সবাই চলে আসুন, আর ভাইয়া আপনি থাকুন, আর ওই আপু থাকুন। নুসরাত ইরহামের হাত চেপে ধরল। ডিএসএলআর ম্যান বলল, আপু এই ভাইয়াকে ছেড়ে দিন, আপনি আর ওই ভাইয়া থাকুন। ব্রাইডের সাথে আপনাদের কিছু আলাদা পিক তুলে দিই। ব্রাইড মাঝখানে যান, আর আপু আপনি ব্রাইডের পায়ের সামনে আসুন, আর ভাইয়া আপনিও আসুন। দুজনের ক্লোজ হন। নুসরাত কিছুটা আরশের দিকে সরে বসল। মুখের অবস্থা থমথমে, মনে হচ্ছে কাঁচা চিবিয়ে খেয়ে ফেললো ডিএসএলআর ম্যানকে। ভাইয়া ক্লোজ হো না, আর একটু। আর সে একটু নুসরাতের কাছে আসলো। ডিএসএলআরের মনে হলো না, সে এগিয়ে এসে দুজনে একসাথে লাগিয়ে বসিয়ে দিয়ে গেল। আপু আর একটু ক্লোজ হলে ছবি ভালো আসবে। নুসরাতের রাগের মাথায় যা মুখে আসলো বলে দিল, এক কাজ করি ভাইয়া, কোলে উঠে বসিয়ে যাই, তাহলে আরও ভালো ফটো আসবে। হ্যাঁ হ্যাঁ তাই করুন। নুসরাত হাঁ করে তাকিয়ে থাকলো ডিএসএলআর ম্যানের দিকে। কি বলে শালা? যখন ডিএসএলআর বুঝলো ভুল কিছু বলেছে তখন বলল, আপু হাসুন তো হাসুন, অনেক সুন্দর ছবি আসছে আপনার আর ভাইয়ার। নুসরাত সামনে দাঁত বের করে পেতনির মতো করে হাসলো। ডিএসএলআর ম্যান বলল, আপু আপনার আর হাসা লাগবে না, আপনি যেভাবে আছেন বসে থাকেন। দাঁতগুলো ভিতরে ঢুকিয়ে নিলে ভালো হয়। মেহেরুন্নেসাকে কোলে করে নিয়ে আসলেন সৈয়দ। ডিএসএলআর আর কে আদেশ দিয়ে বললেন, ব্রাইডের ছবি আমার সাথে তুলে দাও। দাদি আপনি গিয়ে ওখানে বসুন ব্রাইডের পাশে, আর ভাইয়া আপনিও নিচু থেকে উঠে ব্রাইডের পাশে বসুন। আরে আপু আপনি যাচ্ছেন কোথায়? আপনি ভাইয়ার পায়ের কাছে বসুন, আর পা সামনের দিকে বের করে বসুন যাতে জুতো দেখা যায়। নুসরাত তীক্ষ্ণ চোখে তাকালো ডিএসএলআরের দিকে। আরশের পায়ের কাছে বসে পা সামনের দিকে দিল নুসরাত। আরশ নুসরাতের চুল ধরে টান মারলো। নুসরাত পিছন ফিরে আরশের দিকে তাকাতেই ডিএসএলআর ম্যান ঠাস করে ছবি তুলে নিল। জুম করে আরশ আর নুসরাতকে বের করে ছবি তুলল। ছবিটা কিছুটা দেখতে এরকম আসছে। নুসরাত আরশের দিকে তাকিয়ে আর আরশ তার দিকে তাকিয়ে দৃষ্টি বিনিময় করছে। আরশের ঠোঁটে হালকা হাসি আর নুসরাতের মুখ কালো করে তাকিয়ে আছে। আরে গ্রুম কই? অনেক তো ব্রাইডের একা ফটো তুললাম, এবার গ্রুমকে নিয়ে আসুন, কাপল ফটো তুলবেন না? আরশ উঠে দাঁড়ালো, প্যান্ট ছেড়ে জুতো পরে নিল। আমি গ্রুমকে পাঠাচ্ছি, আপনি ততক্ষণে ওদের ফটো তুলুন। আনিকা দৌড়ে আসলো। ডিএসএলআর ম্যানকে বলল, ভাইয়া আমার পিক তুলে দিন। ডিএসএলআর ম্যান বলল, জি আপু।
চলুন ওইদিকে ফটো ভালো আসবে। নুসরাত তার গ্যাং নিয়ে বসে খাবার খাচ্ছে। সবাই এক এক করে গিয়ে প্লেটে করে খাবার নিয়ে আসলো। ইসরাতকে নাজরিন বেগম মুখে তুলে খাইয়ে দিলেন। খাবার খাওয়াতে গিয়ে জলে চোখ টইটম্বর হয়ে গেল। আম্মু, কান্না করছো কেন? আমি তো কোথাও যাচ্ছি না, কান্না বন্ধ করো। ইসরাতের বলতে দেরি হলো। নাজরিন বেগমের চোখ থেকে জল বের হতে গিয়ে গাল বেয়ে নামতে দেরি হলো না। ইসরাত চোখ মুছে দিল নাজরিন বেগমের। আম্মু, কান্না বন্ধ করো, পরে আমিও কান্না করে দিব। নাজরিন বেগম চোখ মুছলেন, মুছে ইসরাতের মুখে ভাত তুলে দিলেন। ভাত খাওয়াতে গিয়ে নাজরিন বেগম ফুঁপিয়ে কান্না করলেন। ইসরাতের মায়ের কান্না দেখে নিজেরও কান্না চলে আসলো। মাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে রাখলো। নাজরিন বেগম ফুঁপিয়ে কান্নায় হাওয়া করে কান্নায় পরিণত হলো। ইসরাত নিজেকে ধরে রাখার চেষ্টা করলো, কিন্তু কান্না ধরে রাখতে পারলো না। নাজরিন বেগম তাল মিলিয়ে মেয়ের সাথে কান্না করতে শুরু করলেন। মেহরনেসা চোখের পানি মুছলেন শাড়ির কোণ দিয়ে। রোহিণী আর ছন্না সান্ত্বনা দিতে গিয়ে নিজেরা কান্না করে দিলেন। মোমো, সাদিয়া, নুসরাতের মুখ থমথমে। মুখ থেকে বোঝা গেল না মনের ভিতরে কি চলছে। ইসরাতের বাহুবন্ধন থেকে মাকে ছোটালো নুসরাত। ভাতের প্লেট নিজের হাতে নিয়ে নাজরিন বেগমকে টেনে ছাদ থেকে নিয়ে আসলো। আপু ওইদিকে কান্না করছেন সবাই, যাই একটা ফটো তুলে আসি। আরে ভাইয়া, এদিকে আমি দাঁড়িয়ে থাকবো আর আপনি আমার ফটো তুলে দিন। আপু পরে তুলে দিব, এখন যাই ব্রাইডের ওখানে। ভাইয়া লাস্ট ফটো, এটা তুলে দিয়ে চলে যান। আপু তুলে দিয়েছি, এবার যাই। ভাইয়া এদিক থেকে একটা ফটো তুলুন যাতে আমার ফুল ড্রেস ফটোতে আসে। আর এটাই শেষ ফটো। ডিএসএলআর ম্যান বলল, আরে বোন, কখন থেকেই তো আপনি ফটো তুলছেন, অন্য কাউকে সুযোগ দিন। আমার কাছে মনে হচ্ছে ব্রাইড আপনি, উনি না, যত সব। ডিএসএলআর ম্যান ঝাড়ি মেরে চলে গেল আনিকাকে রেখে। আনিকা মুখ কাঁদো কাঁদো বানিয়ে গেল বিচার দিতে আরশের কাছে। নাজরিন বেগমকে নিয়ে যাওয়ার পর ইসরাতের কান্না থেমেছে, কিন্তু কান্না করার ফলে নাক মুখ ফুলে লাল হয়ে গিয়েছে। আরশ আর জায়ান মিলে জোর করে ধরে জাইনকে নিয়ে আসলো। জাইন আসতে চাইছিল না, কিন্তু আরশ বলেছে, তুমি যদি এখন রুম থেকে না বের হও, আমি আর ছোট ভাইয়া মিলে তোমাকে কোলে করে ছাদে নিয়ে যাব। বাধ্য হয়ে জাইনের আসতে হলো। আরশের ওপর বিশ্বাস নেই, সত্যি তাকে দেখা যাবে কোলে করে নিয়ে ছাদে চলে গিয়েছে। ডিএসএলআর ম্যান আরশকে ছাদে আসতে দেখে জিজ্ঞেস করলো, পর কই? আরশ নিজের পাশে ইশারা করে দেখলেন জাইনকে। ডিএসএলআর ম্যান জাইনের ওপর থেকে নিচের দিকে তাকালো, ব্রাইডের কাপড়ের দিকে একবার তাকালো আর একবার জাইনের দিকে তাকালো। নাক কুচকে ডিএসএলআর ম্যান বলল, এইটা বর? জাইন বলল, জি। এ কি বেসুরত চেহারা আর কাপড়! ব্রাইডের কাছে দাঁড়ালে মনে হবে কোনো কাজের বেড়া এসে দাঁড়িয়েছে। ব্রাইডের মান সম্মান সব খেয়ে দিবে উনি। ব্রাইডের কাছে ওনাকে একটুও মানাবে না। এক কাজ করুন, জায়ান কে ইশারা করে বলল, আপনি ভাইয়া আসুন, আপনাকে ওনার থেকে বেটার লাগছে। ফোনের পাশে আপনাকে দাঁড়ালে কেউ চিনবে না। জাইনকে হাত দিয়ে ইশারা করে বলল, আপনি চলে আসুন যান ভাইয়া। জাইন অগ্নি দৃষ্টিতে তাকালো ডিএসএলআর ম্যানের দিকে, ঘাড় তেড়ার মতো দাঁড়িয়ে রইল। ভালো করে বলে সে চলে যেত, কিন্তু এত বড় অপমানের পর সে যাবে না। সে এই কাপড় নিয়ে সে ইসরাতের সাথে কাপড় ফটো তুলবে। জাইন ইসরাতের পাশে গিয়ে দাঁড়ালো। যারা যারা বসেছিল মেহমান সবাই অদ্ভুত দৃষ্টিতে তাকালো বরের দিকে। বরের পরনে শার্ট, ট্রাউজার আর ভাঁজ ফেলা ওভার সাইজের টি শার্ট। শর্ট ট্রাউজার পরার জন্য পায়ের হাঁটু অবধি কালো লোম বের হয়ে আছে। মোমো বলল, ইয়াক, কি বিশ্রী লাগছে বড় ভাইয়াকে, মনে হচ্ছে ফকিন্নির মতো 7 মাস ধরে খাবার পায়নি। আব্বুকে লাগছে পূর্ণিমার চাঁদ আর বড় ভাইয়াকে লাগছে অমাবস্যার চাঁদ। জাইন বলল, এই আসুন এদিকে ফটো তুলুন, হাঁ করে মুখ দেখছেন কেন? ডিএসএলআর ম্যান মুখ থেকে দেখে বোঝা যাচ্ছে সে মোটেও ইচ্ছুক না জাইনের সাথে ইসরাতের ফটো তুলতে। আরশা জাইন ফটো তোলার জন্য ডিএসএলআর ম্যানকে বলল। ডিএসএলআর
ম্যান মুখ গম্ভীর করে এগিয়ে গেল। আপুর ক্লোজ হয়ে দাঁড়ান। আপু ভাইয়ার দিকে তাকান আর ভাইয়া আপুর দিকে তাকান। দুজন দুজনের হাত চেপে ধরে হালকা করে হাসবেন। জাইন ডিএসএলআর ম্যানের কথা না শুনে ইসরাতের কাছাকাছি দাঁড়িয়ে ইসরাতের কোমর চেপে ধরল। ইসরাত জাইনের কাঁধে হাত রাখলো। জাইন ইসরাতের মুখের দিকে গভীর মুখ নিয়ে তাকালো আর ইসরাত হালকা হাসি নিয়ে ক্যামেরার দিকে তাকালো। কাপল ফটো তোলার পর ইরহাম আর সৌরভীকে ইসরাতের পাশে গিয়ে দাঁড়ানোর জন্য বলল। দুজন নির্দিষ্ট দূরত্ব নিয়ে হাত চেপে দাঁড়ালো। হঠাৎ পিছন থেকে ইনায়ের কথা বলার শব্দ শোনা গেল। জান ইনায়াকে দেখে মুখ গম্ভীর বানিয়ে ফেলল। ইনায়া সবার সাথে কুশল বিনিময় করার পর জিজ্ঞেস করলেন, আজ টেলার গায়ে হলুদের অনুষ্ঠান করা হচ্ছে না? ইনায়া বলল, হলুদ অনুষ্ঠান শেষ করে সেখানে এসেছে। ডিএসএলআর ম্যান ইনায়াকে ডেকে নিয়ে গেল। ইনায়াকে ব্রাইড আর গ্রুমের এক পাশে দাঁড় করিয়ে দিয়ে আরশকে বলল তার আসার জন্য। আরশ না করে দিল, তাই জায়ানকে নিয়ে আসলো ডিএসএলআর ম্যান। 3 কাপলকে দাঁড় করিয়ে গ্রুপ ফটো তুলল। জায়ানকে হাসার জন্য বলা হলে সে মুখ আরও গম্ভীর বানিয়ে ফেলল। আরশের হঠাৎ করে কল আসায় সে কল ধরে কথা বলতে বলতে নিচতলায় চলে গেল। ছাদে মানুষের কথা বলার শব্দে ফোনের ওপাশ থেকে বলা কথা শোনা যাচ্ছিল না। আপনি চলে এসেছেন মিস রুবা? জি স্যার, আপনাদের বাসার গেটের সামনে দাঁড়িয়ে আছি। আরশ গেটের সামনে গিয়ে গেট খুলে দিল। হাসি মুখে রুবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, মিস রুবা এত লেট করলেন? অলমোস্ট রাত 11টা। আসলে স্যার বাসার কাজ শেষ করে আসতে একটু দেরি হয়ে গিয়েছে। অনুষ্ঠান কি শেষ? না, এখনো শেষ হয়নি। চলুন উপরে ছাদে চলুন। রুবাকে নিয়ে ছাদে আসলো আরশ। সবার সাথে পরিচয় করিয়ে দিল তাদের অফিসের একজন কর্মচারী। মেহরুন্নেসা তীক্ষ্ণ দৃষ্টিতে রুবার দিকে তাকিয়ে রইলেন। রুবার আরশকে নিয়ে জাইনার ইসরাতের পাশে বসিয়ে দিল ডিএসএলআর। আর নুসরাত আর আহান বসলো ইসরাতের পায়ের পাশে। সৌরভী, ইরহাম আর মোমো সাদিয়া ব্রাইড গ্রুমের পিছনের গিয়ে দাঁড়ালো। আরিশা আসলো আরশ আর রুবার সামনে আর আনিকা বসলো আহান আর নুসরাতের পাশে। একে একে সবাই ফটো তুললো ইসরাত আর জাইনের সাথে। ইনায়া চুপ মেরে এক পাশে বসে রইল। ফ্যামিলি ফটোটা তোলার জন্য সবাই এগিয়ে আসলো। মেহরুন্নেসা মাঝে বসলেন। ওনার এক পাশে নাসির সাহেব আর ওর নাজমিন বেগম, তাদের কোলে আহান, অন্য পাশে হেলাল সাহেব আর লিপি বেগম। পিছনে দাঁড়িয়ে আছেন সোহেদ, ঝর্ণা আর রুবিনা ও সোহেদ। তাদের মাঝে আরিশা দাঁড়িয়ে আছে। জাইনার ইসরাত কুশনের ওপর বসলো। জাইনের পায়ের কাছে বসলো ইরহাম আর ইসরাতের পায়ের কাছে আনিকা। জাইন বসলো ইরহামের পাশে আর ইনায়া বসলো আনিকার পাশে। নুসরাত আর আরশ মেঝেতে বসলো দুজন দুই কোনায়। ডিএসএলআর ম্যান বিরক্ত হয়ে বলল, আপনাদের দুজনকে শুধু বলতে হয় কেন ক্লোজ হয়ে বসার জন্য? ক্লোজ হন দুজন। মনে হয় একজন ভারতে আরেকজন পাকিস্তানে। কাছে আসুন দুজন। দুজনের কাছে আসলে কি অ্যালার্জি হয়ে যাবে? নুসরাত আর আরশ দুজনের গায়ের সাথে গা কিছুটা লাগিয়ে বসলো। ইসরাত জাইনের দিকে তাকাতে জাইন তার দিকে গম্ভীর মুখ দিয়ে তাকালো। জায়ান ইনায়ার দিকে গম্ভীর চোখে তাকিয়ে আর ইনায়া হাসি মুখে সামনের দিকে তাকিয়ে। আরশ আর নুসরাতের মুখ দেখে লাগছে আর কিছুক্ষণ এভাবে বসে থাকলে বোমের মতো ফেটে যাবে। দুজনের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে ডিএসএলআর ম্যান ঠাস করে ফটো তুলল। আর মেহেদি অনুষ্ঠান এখানেই শেষ হলো।